আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এমপি, আমাদের গর্ব মাওলানা হানজালা সাহেবকে বিএনপি নেতা রাশেদ বললেন যে হানজালাকে নাকি চিড়িয়াখানায় ভর্তি করানো দরকার। আর এই হানজালাকে চিড়িয়াখানায় ভর্তি করানোর কথা বলার পরে হানজালা সাহেব আবার উত্তর দিলেন যে যদি আমাকে চিড়িয়াখানায় দেওয়া হয় তাহলে আমি ইনশাল্লাহ বসবাস করব বাঘের সাথে, সিংহের সাথে, কিন্তু তোমার মতো রাশেদকে চিড়িয়াখানায় ঢুকাইয়া ওই যে ডোনাল্ড ট্রাম্পের চেহারার মতো গরু আছে একটা, অথবা মহিষ একটা ভাইরাল হয়েছে, সেই মহিষটার সাথে তোমাকে বেঁধে রাখা হবে। এই কথা বলেছেন হানজালা সাহেব। প্রিয় দর্শকবৃন্দ, এই বিষয়গুলা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আর এই রাশেদের মতো ব্যক্তি, হাজী শরীয়তুল্লাহর বংশধর এবং খেলাফত মজলিসের একজন এমপি হানজালাকে এমন কথা বলে, এটা কখনোই কল্পনা করতে পারিনি যে এইরকম বেয়াদবি রাশেদের মতো ব্যক্তি করতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, তো এই যে রাশেদের বেয়াদবির কারণে আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি ডাক্তার ফয়জুল হক ভাই, তিনি দেখলাম প্রবাসে থাকতেও খুব গর্জন দিয়ে কথা বলতেন। বাংলাদেশে এসেও তিনি তার বিকল্প কিছু করছেন না, তিনি বাংলাদেশে এসেও সেই গর্জন দিয়ে কথা বলেন। তার কথাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যদিও তার সাথে আকিদাগত কিছু বিষয় নিয়ে আমার সাথে এর আগে আমি ভিডিও বানিয়েছি, কিন্তু তার বরাবর যে কথাগুলো বলেন বেশিরভাগই তার কথাগুলো আমার কাছে ভালো লাগে। তো রাশেদ হানজালার সাথে বেয়াদবি করার কারণে আমাদের ডাক্তার ফয়জুল হক ভাই কি সুন্দর করে রাশেদকে ধুয়ে দিলেন। দর্শক, আমি আপনাদেরকে সেই ভিডিওটা একটু দেখাতে চাই, চলুন আমরা গুরুত্ব সহকারে ডাক্তার ফয়জুল হক ভাইয়ের ভিডিওটি একটু দেখে আসি। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথর হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। হাজী শরীয়তুল্লাহর বংশধর হানজালা এমপির একটা পশমের মূল্য কি এই টোকাই রাশেদের আছে? আমি মনে করি একটা পশমের মূল্য এই রাশেদের নেই। সেই রাশেদ কিনা বলে যে এই হানজালাকে চিড়িয়াখানায় রাখতে হবে। আমার কাছে ভালো লেগেছে হানজালার উত্তরটা, যে চিড়িয়াখানায় তিনি ঠিকই বাঘের সাথে থাকবেন, কিন্তু ওইখানে যে মহিষটি আছে সেই মহিষের সাথে রাশেদকে বেঁধে রাখবেন বলে তিনি মন্তব্য করেছেন। এই রাশেদ নামক চাটুকার 5ই আগস্টের পরে চরম মাত্রার বেয়াদবি সুলভ আচরণ যাকে বলে, সেটা তিনি রাজনৈতিক অঙ্গনে প্রতিদিন ছড়িয়ে বেড়াচ্ছেন। রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক সৌন্দর্যতা, টকশোর ভাষা, এ যাবতীয় সকল কিছু তিনি দৃষ্টতাপূর্ণ আচরণের মাধ্যমে একদম ক্রস করে ফেলেছেন। 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের জামাত শিবিরের জাকাতের টাকায়, ফেতরার টাকায়, হাদিয়ার টাকায় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম যখন মাঠে ময়দানে থাকতে পারতো না, ওদের কোনো অবস্থাই ছিল না, তখন সাহায্য করেছিল এই দল। সেই দলটাকেও আবার বলে যে বাংলাদেশের জামাত ইসলামের পতন হবে, বিরোধী দল হিসাবে এই প্রথম জামাত ইসলামের নাকি পতন হবে। এবং ন্যাক্কারজনকভাবে জামাতকে ইন্ডিকেট করে যে মন্তব্যগুলো করেছেন, সেটা এ যাবৎকাল কোনো রাজনৈতিক দল, বিরোধী দল, সরকারি দল কেউ কোনো সময় করেনি। তাহলে এই রাশেদের এই আস্ফালনের মূল শক্তিটা কোথায়? কোন চাবিকাঠির জোরে রাশেদ আজকের এভাবে করে নতুন নতুন বয়ান তৈরি করে রাজপথে ছাড়ছেন, মানুষের কাছে জাতিকে বিভ্রান্ত করার জন্য তথ্য দিচ্ছেন? সকাল সন্ধ্যা মন্তব্য এনসিপি নাকি বাংলাদেশে কোনো জুলাইয়ের কোনো যোদ্ধাই নাকি এনসিপিতে নাই, সংখ্যায় কম, প্রকৃত যোদ্ধা এনসিপির মধ্যে নাই। আরে বেটা, এনসিপির মধ্যে যারা আছে এই মতের পার্থক্য আমার থাকতে পারে, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই নাহিদ ইসলাম এক দফার ঘোষক কে না জানে? এই যে আজকের সজীব ভুইয়া, তারপরে হাসনাত, সার্জিস, এদের অবদান কে না জানে? পাটোয়ারির অবদান কে না জানে? আজকে আপনি তাদেরকে বলছেন তারা প্রকৃত যোদ্ধাই না। তাহলে বাংলাদেশে কোন রাজনৈতিক দলটার মধ্যে আছে বলেন? বাংলাদেশের জামাত শিবির এই জুলাই যোদ্ধা বিপ্লব সাধন করতে তাদের সর্বোচ্চ ত্যাগ করেছে। যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আয়নাঘরে থেকেছে, তারপরেও তারা আজকের এই বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। আর সেই দলকে বলে পতন হবে। বিরোধী দলের কখনো পতন হয়? আজকে তিনি নতুন নতুন জোকারের মতো মন্তব্য করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে এক একটা মন্তব্য করছেন। বিশেষ করে এই হানজালাকে নিয়ে যে মন্তব্যটা করলেন, আজকের এই হানজালা, বাংলাদেশের যদি কয়েকটা টপ বংশীয় ঐতিহ্যগত পরিবার থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই হানজালার পরিবার। এই হানজালার বংশের যে মূল্য, এই বা হানজালার পরিবারের তো মেথর হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই, কাজের লোক হওয়ার যোগ্যতা এই রাশেদের নাই। আমি চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, হানজালার বংশে, হানজালার বাড়িতে একজন কাজের লোক যে পরিমাণ জ্ঞান বুদ্ধি রাখে, কিংবা তাকে যে সম্মানের সাথে সেখানে মানুষ অভিহিত করে, এই রাশেদের সেই সম্মানটা নাই। ওকে তো ওখানে ইন্টারভিউতে দিতে গেলে ওই হানজালার বাড়ির চাকর হিসাবেও কেউ রাখবে না। ধৃষ্টতা প্রদর্শন করতে করতে, আস্ফালন দেখাতে দেখাতে রাজনৈতিক দেউলিয়াতের জায়গায় চলে গিয়েছেন। 5ই আগস্টের পূর্বে
বিভিন্ন বয়ান তৈরি করে ন্যায়ের কথা বলতেন। কোথায় আপনার সেই ন্যায়ের বাক্য? কোথায় আপনার সংস্কার নিয়ে বক্তব্য? কোথায় আপনার সেই জুলাই বিপ্লব সড়ক নিয়ে কথাবার্তা? কোথায় আপনার পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা, উচ্চকক্ষ নিয়ে আলোচনা? আদৌ কোনো আলোচনা নেই। শুধু সকাল সন্ধ্যা বিএনপি, এনসিপি, হানজালা, মামুনুল হক, এই যন্ত্রণায় আপনার দিনটা শেষ হয়ে যায়। সকালটা শুরুই করে কোনো একটা এজেন্সির হাদিয়ার মাধ্যমে, আর সন্ধ্যাটা শেষ করে ওই হাদিয়ার মাধ্যমে। ইদানিং তো দেখতে পাচ্ছি দালালি, এই ধরনের অযাচিত মন্তব্য বক্তব্য করে শুধুমাত্র ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা। এগুলো দিয়ে রাজনীতি হয় না। রাজনৈতিক একটি আদর্শ থাকতে হয়। দল আপনি একটা পরিবর্তন করেছেন, আপনার দলের পরিবর্তন করার সময় আপনার আদর্শ কি ছিল সেটা আপনি ভুলে গিয়েছেন। আপনি যখন দলটা চেঞ্জ করেন, আপনার দলের চেয়ারম্যান বলে, নুরুল হক নূর বলে যে আমার এই দল থেকে শুধু কৌশলের অংশ হিসেবে বিএনপি থেকে নির্বাচন করছেন। মেয়া, আপনি নীতিবাক্য শিখান, জাতিকে আপনি দিচ্ছেন মেসেজ। এই অথর্ব নেতৃত্বের কারণেই তো আজকের এই জাতিটার দুর্দশা হয়ে গিয়েছে। আর আমাদের দুর্দশা হচ্ছে এই, আমরা এদেরকে চিনতে ভুল করেছি। যখন ওদের কেউ ছিল না, ভিখারির মতো রাস্তায় রাস্তায় হাঁটছে, সেই সময় আপনাদের টাকা দিয়ে, এই জামাত শিবিরের টাকা দিয়ে চলেছে এই রাশেদরা। এদের ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে তাদের। আর আজকে দেখবেন সবার আগে এদের বিরুদ্ধেই বক্তব্য। মামুনুল হক সাহেবকে নিয়ে মন্তব্য। বাংলাদেশের ইতিহাসে যাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আজকের এই স্বাধীন একটি নতুন করে দেশ পেলাম, তার মধ্যেও মামুনুল হকের নামটা লিখে রাখতে হবে। আমরা এই মামুনুল হককে নিয়ে টকশো করেছি, কোনোদিন স্বার্থের দিকে তাকাই নাই। শত শত আছে, তাকে নিয়ে খোঁটা মারার সময় পান সংসদে, ভিতরে বাহিরে। এই দুর্দশা দেখতে হচ্ছে আমাদেরকে, যে আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনের সময় আমরা এই সকল মানুষদের কারণে আজকে তাদের উপরে জুলুম করেছে বিদায় আজকে সেই জুলুমের জবাব জুলাই বিপ্লবের মাধ্যমে হয়েছে। জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মী গুম খুন, বিএনপির নেতাকর্মী গুম খুন, বিশেষ করে জামাতের শীর্ষ নেতাদেরকে গলায় ফাঁসি দেওয়া হয়েছে। সব ভুলে গিয়েছে। এখন শুধুমাত্র সচিবালয়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নৈরাজ্য, আর হঠাৎ করে কিছু পাওয়ার জন্য। শোনেন, আপনি বিএনপির আসল আপন কোনো ব্যক্তি নয়। বিএনপিও যদি চিনতে ভুল না করে, আপনাকে দিয়ে হাল চাষ করাচ্ছে কেউ কেউ, আপনাকে দিয়ে এই মাঠে কিছু কথা ছাড়াচ্ছে কেউ কেউ, কিন্তু আপনাকে বিএনপি পরিবারের কেউ পছন্দ করে না। যারা সত্যিকার বিএনপি করে তারা জানে যে আপনি কি। আপনি কোনোদিন কি তাদের ছিলেন নাকি? কোনোদিন তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন নাকি? তারেক রহমানের নেতৃত্বকে আপনি প্রশ্নবিদ্ধ করেছিলেন আমার সাথে টকশোতে। আমি অনেক কথা বলতে পারি না, কারণ যাদের সাথে সম্পর্ক রেখে বড় হয়েছি তাদের সেই সকল গোপন কথা সামনে আনতে চাই না। কিভাবে কি করে আজ এই বিএনপির চিঠি নিয়ে, লেটার নিয়ে নির্বাচনে এসেছেন, কেন এসেছেন, কার স্বার্থ পারপাস সাফ করতে এসেছেন, সব আমি জানি। সাবধান হয়ে যান। অতএব এই বাংলাদেশের রাজনৈতিক জায়গাটায় সুন্দরভাবে রাজনৈতিক চর্চা করুন, না হয় কিন্তু আপনার জন্য যেমন রাজনৈতিক জীবনটা অন্ধকার, এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও আমি মনে করি আপনার এই দুর্ব্যবহার জাতির কাছে কিন্তু কলঙ্কিত হয়ে থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, ডাক্তার ফয়জুল হক যে কথাগুলো বললেন, রাশেদের মতো ব্যক্তি যদি এই কথাগুলো শুনে থাকেন, ওর যদি ন্যূনতম লজ্জা শরম থাকে, আশা করি আর কোনোদিন এই ধরনের কথা কোশ্চেন কালেও বলবেন না। আমি ডাক্তার ফয়জুল হককে ধন্যবাদ জানাচ্ছি। সে যেমন কুকুর তেমন মুগুর হিসাবে রাশেদকে যেভাবে বাসটা দিলেন, মোটামুটি আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমরাও পরিষ্কার বলে দিতে চাই, যদি কোনো আলেমকে অপমান করার চেষ্টা করে, সে যেই হোক না কেন, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। আমরা আলেমদের বিপক্ষে যারাই কথা বলবে, আমরা কিন্তু তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আমরাও কথা বলবো, আমরা অপমান অপদস্থ করে কথা বলবো। সেগুলো যদি নিতে পারেন, তারপরে আলেমদেরকে নিয়ে কথা বলবেন। আর যদি সেগুলো নিতে না পারেন, যদি মনে করেন যে না, এটা তো নেওয়া যাবে না, তাহলে আশা করি এই ধরনের কখনোই এরকম দুঃসাহস দেখাবেন না আলেমদেরকে নিয়ে কথা বলার। হানজালার মতো ব্যক্তি দরকার আছে। আপনার মতো হাজারটা রাশেদকে একত্রিত করলে একজন হানজালা হবে না, কথাটা মনে রাখবেন আপনি। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে ডাক্তার ফয়জুল হক ভাই যে কথাগুলো বললেন, আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে কেউ ভুল করবেন না। আর এই ভিডিওগুলা শেয়ার করার মাধ্যমে আপনারা গোটা জাতিকে এই মেসেজটা পৌঁছে দিবেন যে আর যাই হোক, আলেমদের পিছনে লাগার চেষ্টা করবা না। আলেমদের পিছনে লাগলে তোমার ধ্বংস অনিবার্য ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আরেকটা কথা হলো, বিএনপির যে সমস্ত ভাইয়েরা ভিডিওটি দেখছেন, হানজালার মতো ব্যক্তিদেরকে নিয়ে আপনারাও প্রশংসা করেছেন, কিন্তু সে হানজালাকে নিয়ে রাশেদ যে কথাগুলো বললো, এটা কি তার ঠিক হয়েছে? আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনাদের মধ্যে কেউ এ ধরনের কাজগুলো করে থাকে, তাহলে আমি মনে করি আপনারা বিএনপি যারা করেন, আপনাদের এটার ব্যাপারে প্রতিবাদ করা উচিত। যদি সত্যিকারের প্রকৃতপক্ষে আপনারা মানুষ, মুসলমান হয়ে থাকেন, আলেমদেরকে ভালোবেসে থাকেন, অবশ্যই এটার প্রতিবাদ করবেন। একটা মানুষ বিচার করতে গেছে, সেখানে বারবার একজন কাউন্টার দিবে, সে এখানে মানে মেজাজ খারাপ হবে না? এটা তো স্বাভাবিক কিছু। আমি তো মনে করি যে এখানে যে আরো বড় কিছু হয়ে যায়নি, এটাই তো অনেক কিছু। তো যাই হোক, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ডাক্তার ফয়জুল হকের কথাগুলো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এবং রাশেদ
যেই কথা হানজালাকে বলেছেন, এই কথা রাশেদ ঠিক করেছে কিনা, ঠিক বলেছে কিনা, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।